করছি। আজকে ইংরেজির খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইনভার্সন। ইনভার্সন কথাটার বেসিকটা আগে একটু ক্লিয়ার করি। ইনভার্সন শব্দটা এসেছে ইনভার্স থেকে। ইনভার্স মানে হচ্ছে উল্টা উল্টা। তাহলে এখানে উল্টা কথাটা দিয়ে ইনভার্সন ব্যাপারটার সাথে বাস্তবতার সম্পর্কটা কোথায়? আমরা জানি সাধারণত একটা ইংরেজি সেন্টেন্সের অ্যাসার্টিভ একটা সেন্টেন্সের যে গঠন তা হচ্ছে সাবজেক্ট, এরপরে আমরা একটা ভার্ব বসাই, এরপরে আমরা আনি অবজেক্ট, এরপরে এক্সটেনশন। আচ্ছা, এখন মনে করেন জাস্ট এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল লিখলাম হি writes a letter, একটা সেন্টেন্স। তাহলে আবার আমি লিখলাম হি is writing a letter। আবার লেখা যায় he can write a letter। এই সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব। তাহলে বাক্যের শেষে আমরা পরিষ্কার ব্যবহার করেছি। এই বাক্যগুলোকে বা এই সেন্টেন্সগুলোকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে পরে আমরা অক্সিলিয়ারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে বসাই। যেমন আমরা এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা বলবো ক্যান হি রাইট আ লেটার, সাইন ইন্টারোগেশন। আমরা লিখতে পারি ইজ হি রাইটিং আ লেটার, সাইন ইন্টারোগেশন। আমরা লিখতে পারি এখানে ডাসটা কিভাবে আসছে, যখন অ্যাকশন ভার্ব হয় তখন ডাস আনি, যখন অন্যান্য অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বটা নিয়ে আসি। তাহলে ডাস হি রাইট আ লেটার, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে ব্যাপারটা আমি কি বোঝাতে চাচ্ছি? আমি বোঝাতে চাচ্ছিলাম একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুসারে সাবজেক্টের পরেই ভার্ব বসে, আর যখন বাক্যগুলোকে অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, দেন আমরা সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাই, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসাই, সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসি। তাহলে এই যে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে আনার ব্যাপার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কিন্তু ইংরেজিতে এমন কিছু এক্সপ্রেশন, এমন কিছু ফ্রেজ বা ওয়ার্ডস আছে যে ওয়ার্ডগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও বাক্যটার মধ্যে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটা চলে আসে। কখনো কখনো মেইন ভার্বটাকে আমাকে সাবজেক্টের আগে নিয়ে বসাতে হয়। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের আগে এনে বসানোর যে প্রক্রিয়া, ভার্বটা এখান থেকে ইনভার্স হয়ে এখানে এসে বসানোর যে প্রক্রিয়া অ্যাসার্টিভ সেন্টেন্সে, এটাকেই আমরা ইংরেজিতে ইনভার্সন বলি। আজকে আমরা ক্লিয়ার করব ইংরেজিতে কোথায় কোথায় ইনভার্সন হয় এবং ইনভার্সন কেন হয়। প্রথমে আমি আরো একবার ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব, কখনো কখনো মেইন ভার্বটাকে বসাতে হয়। বাক্যের শুরুতে কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন থাকবার কারণে এই যে প্রক্রিয়া কোথায় কোথায় ইনভার্সন হয়, এই জায়গাটা আজকে আমরা ক্লারিফাই করবার চেষ্টা করব। প্রথমে আসুন ইনভার্সন কোথায় কোথায় হবে এই ব্যাপারটা ক্লিয়ার করি আমরা। তাহলে আমরা চলে যাই 1 নম্বরে, কোথায় ইনভার্সন হবে এই নিয়ে আলোচনা। 1 নাম্বার, তাহলে আমরা খেয়াল রাখবো, যখন আমি প্রথমেই বলে দিই ইনভার্সন হওয়ার পেছনে কারণ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কিছু অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশন বসবার কারণে ওই অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল এক্সপ্রেশনের অর্থের উপর এমফাসাইজ বা জোর প্রদান করবার জন্য বাক্যের শুরুতে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্বটাকে এনে দিতে হয়। অক্সিলিয়ারি ভার্ব না থাকলে অক্সিলিয়ারি ভার্ব বানিয়ে দিতে হয়। কখনো কখনো মেইন ভার্বটাকে সাবজেক্টের আগে বসানোর যে প্রক্রিয়া, এটাকে ইনভার্সন বলা হয়। ইংরেজিতে কয়েক জায়গায় ইনভার্সন হয়।
ওখান থেকে এক নাম্বার হচ্ছে যদি কোনো সেন্টেন্সের শুরুতে নেগেটিভ অ্যাডভার্ব বসে, নেগেটিভ অ্যাডভার্বস গুলো হচ্ছে যেমন আমি লিখলাম নো, নান, নেভার, নাথিং, নো সোনার, আমি লিখতে পারি হার্ডলি, scarcely, seldom, few, little, etc. এই টাইপের যে কোনো একটা নেগেটিভ শব্দ যদি বাক্যের শুরুতে বসে তাহলে পরে ওই বাক্যটাকে ইনভার্স করে লিখতে হয়। যেমন খুব পরিচিত, ছোটবেলা থেকেই আমরা দেন শব্দের ব্যবহারের জন্য একটা এক্সাম্পল মুখস্থ করে রাখি নো সোনার দিয়ে। ওই এক্সাম্পলটা আমি দিয়ে দেখাচ্ছি। খুব পরিচিত একটা সেন্টেন্স আমি লিখলাম নো সোনার হি হ্যাড seen me, তারপরে লিখলাম then he went away, একটা সেন্টেন্স লিখলাম। no sooner had he seen me then he went away, এই যে বাক্যটা, এই বাক্যের শুরুতেই আমরা একটা দেখতে পাচ্ছি no sooner বসছে, তারপরে সাবজেক্ট এবং had seen এটা হচ্ছে ভার্ব। তাহলে কথা হলো এরপরে এক্সটেনশন। এখন এই সেন্টেন্সটা ইনকারেক্ট বাক্য সেন্টেন্স কারেকশনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এই যে ইনভার্সনের ব্যাপারটা। এবং লেখালেখির জন্য যখন আপনি কোনো যারা বিসিএস রিটেন প্রার্থী আছেন অথবা যে কোনো একজন শিক্ষিত মানুষ যখন কোনো একটা ফর্মাল কোনো রাইটিং আপনি যাচ্ছেন, আপনি স্টার্টিং এ অথবা ইম্পর্টেন্ট কোনো জায়গায় যদি জাস্ট ফর এক্সাম্পল একটা এসে লিখতে যাচ্ছেন, এসে লিখবার সময় আপনার ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাই যদি ইনভার্সন দিয়ে শুরু হয় আপনার প্রতি এক্সামিনার অথবা রিডারের ইমপ্রেশনটা অনেক হাই হবে, কারণ এই ব্যাপারগুলো আপনার লেখার মানকে অনেক উপরে নিয়ে যায়। তাহলে এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে এটার কারেক্ট জায়গাটা হচ্ছে, মনে করেন আমি লিখলাম নো সোনার, তাহলে এখানে ইনভার্স হবে, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা আগে নিয়ে আসলাম, আমাদের লিখতে হবে হ্যাড হি, নো সোনার হ্যাড হি সিন মি দেন হি ওয়েন্ট অ্যাওয়ে। এই হচ্ছে কথা। তাহলে আমরা একটা ফর্মুলা বা একটা স্ট্রাকচার পেয়ে গেছি। যদি বাক্যের শুরুতে কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে, নেগেটিভ অ্যাডভার্ব থাকলে তখন সেন্টেন্সটাকে আমরা ইনভার্স করে লিখব। একটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার আরো एग्जांपल দেখা যাক। মনে করেন আমি লিখলাম সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। এই কথাটা এই যে আমি বাংলাটা বললাম, ইংরেজি কি হবে দেখি আপনারা কমেন্টে লিখেন। সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। যারা শুনছেন দেখি কমেন্টে লিখেন। সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। কমেন্ট। আচ্ছা, আমি লিখে দেখাচ্ছি। আমি লিখলাম হার্ডলি হি হ্যাজ এক্সপ্রেসড হিজ, মনের কথা আমি লিখলাম ইনার ভিউজ লিখলাম। তাহলে হার্ডলি হি হ্যাজ এক্সপ্রেসড হিজ ইনার ভিউজ, এক্সপ্রেশনের বাংলা অনুবাদ কি দাঁড়ায়? সে তার মনের কথা প্রকাশ করে না বললেই চলে। সে কদাচিৎ তার মনের কথা প্রকাশ করে। এই সেন্টেন্সে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হ্যাজ এক্সপ্রেসড হচ্ছে এখানে কম্পাউন্ড ভার্ব, তাহলে অক্সিলিয়ারি ভার্ব প্লাস মেইন ভার্ব। এখন এই সেন্টেন্সের শুরুতে এই যে লিখলাম এটা ইনকারেক্ট। এটার কারেক্ট অবশ্যই আপনারা কমেন্ট করেন। অবশ্যই আপনারা যারা আমার এই পর্যন্ত কথা শুনেছেন আপনারা পারবেন। হার্ডলি, তাহলে হ্যাজটা আগে চলে আসবে। আমি লিখলাম হার্ডলি হ্যাজ হি এক্সপ্রেসড হিজ ইনার ভিউজ। তাহলে সেন্টেন্সের শেষে ফুল স্টপ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলিয়ারি ভার্ব বসেছে, ইনভার্স হয়েছে, এই অক্সিলিয়ারি ভার্বটা এখানে এসে বসেছে। এই যে ইনভার্সন, আমরা দুইটা एग्जांपल দেখলাম। তাহলে বাক্যের শুরুতে যদি কোনো নেগেটিভ ভার্ব থাকে তাহলে আমরা ওই ধরনের নেগেটিভ ভার্বের ক্ষেত্রে আমরা ইনভার্সন করব। ইনভার্সন মানে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে এনে বসানো, বাক্যটা ইন্টারোগেটিভ না হওয়া সত্ত্বেও। এক নাম্বার পয়েন্ট গেল। নাও কাম টু পয়েন্ট 2, দ্বিতীয় নম্বর পয়েন্ট। আচ্ছা, আমরা জানি আমাদের কাছে খুব পরিচিত কতগুলো এমফাসাইজার আছে।
এমফাসাইজার, যেমন ভেরি, যেমন আমরা লিখতে পারি টু, আমরা লিখতে পারি সো, আমরা ব্যবহার করি যেমন মনে করেন অনলি। এই শব্দগুলোকে আমরা যে কোনো শব্দের শুরুতে এমফাসাইজার হিসেবে ব্যবহার করে থাকি। এই এমফাসাইজার গুলো থেকে কয়েকটা এমফাসাইজার ইনভার্সনের ক্ষেত্রে আসবে। একটা হচ্ছে অনলি। অনলি, এই অনলির সাথে যদি অনলি প্লাস ইন, অন, অ্যাট, বাই, রিসেন্টলি, ওয়ান্স, এখানে একটা ব্যাপার আছে, আপনি জাস্ট কোনো ফর্মুলা বানিয়ে অর্থাৎ গতানুগতিক যে কোনো শব্দ নয়, এখানে অনলি প্লাস জাস্ট এই শব্দগুলো, এই এখান থেকে যদি কোনো এক্সপ্রেশন বাক্যের শুরুতে থাকে তখনও কিন্তু ওই সেন্টেন্সটাতে আপনাকে ইনভার্সন ব্যবহার করতে হবে। অনলি ইন, অনলি অন, অনলি অ্যাট, অনলি বাই, অনলি রিসেন্টলি অ্যান্ড অনলি ওয়ান্স। যেমন আমি এই আপনাকে বললাম, তুমি যদি আমি না আসতে দেরি করি, তুমি আমাকে জাস্ট একবার ফোন দিবা, জাস্ট একবার। অনলি ওয়ান্স ইউ ক্যান কল মি। ইউ ক্যান কল মি কথাটা ইনভার্স করে লিখতে হবে ক্যান ইউ কল মি। জাস্ট এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল লিখেই আপনাকে দেখাই। আমি লিখলাম, মনে করেন অনলি, অনলি ইন অ্যান ইমার্জেন্সি, ইমার্জেন্সি, আমি লিখলাম ইউ ক্যান ইউজ দিস। শুধুমাত্র ইমার্জেন্সি সময়ে তুমি এই জিনিসটা ব্যবহার করবা। তাহলে এই বাক্যের মধ্যে ইউ হচ্ছে সাবজেক্ট, ক্যান ইউজ হচ্ছে ভার্ব। ইউ হচ্ছে সাবজেক্ট, ক্যান ইউজ হচ্ছে ভার্ব। তাহলে অনলি ইন অ্যান ইমার্জেন্সি, এই বাক্যের শুরুতে অনলি ইনকে আমরা পেয়ে গেছি। যেহেতু বাক্যের শুরুতে অনলি ইন আছে, তাহলে সাবজেক্ট ভার্ব এই যে স্ট্রাকচার, এখানে সেন্টেন্সটা হবে কি ক্যান ইউ ইউজ দিস, শুধুমাত্র। তাহলে ক্যান ইউ ইউজ দিস, নট ইউ ক্যান ইউজ দিস। এখানে ক্যানটা ইনভার্স হবে, এই ক্যানটা এখান থেকে, এই জায়গা থেকে ক্যানটা আমরা এখানে নিয়ে আসলাম। তাহলে এই হলো আমাদের সেকেন্ড পয়েন্ট। আমরা পেয়ে গেলাম অনলি প্লাস ইন, অন, অ্যাট, বাই, রিসেন্টলি এবং ওয়ান্স বাক্যের শুরুতে থাকলে তখন আমরা বাক্যটাকে ইনভার্স করব, ওই বাক্যের মধ্যে ইনভার্সন হবে। এবার আমরা চলে যাই তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বরে ইনভার্সনের যে থার্ড পয়েন্ট, এই থার্ড পয়েন্টটা খেয়াল করেন। এখানে আমরা তৃতীয় নম্বর পয়েন্ট, আবারও আমি অনলিকে লিখলাম, অনলি, অনলি প্লাস কনজাংশন, অনলি প্লাস কনজাংশন, অর্থাৎ কিছু কনজাংশন অনলি যুক্ত হয়ে ব্যবহার হয়। আপনারা খেয়াল করেন, এখানে আপনারা দেখবেন, যেমন আমি লিখলাম অনলি বিকজ, only because, only if, তাহলে আমি লিখতে পারি only when, etc. অর্থাৎ এই টাইপের কিছু সাবঅর্ডিনেট কনজাংশন যদি অনলি যুক্ত হয়ে বাক্যের শুরুতে আসে তখনও কিন্তু ইনভার্সন করতে হয়। তৃতীয় নাম্বার এই পয়েন্টটাতে ইনভার্সনের এই যে থার্ড পয়েন্ট, এই পয়েন্টটাতে একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে এখানে অনলি বিকজ, অনলি টিল, অনলি আনটিল, অনলি ইফ, এই টাইপের যখন সাবঅর্ডিনেট কনজাংশন আসবে, সাবঅর্ডিনেট কনজাংশন ব্যবহার হয় মূলত কমপ্লেক্স সেন্টেন্সে, তার মানে এখানে দুইটি ক্লজ থাকবে। এখানে ইনভার্সনটা হবে প্রিন্সিপাল ক্লজের মধ্যে। প্র্যাকটিক্যালি একটি এক্সাম্পল দেখা যাক। তাহলে দেখেন, আমি লিখলাম only because, only because he is tall, he is considered fit. আচ্ছা, শুধুমাত্র লম্বা হওয়ার কারণে তাকে এই পোস্টের জন্য ফিট বিবেচনা করা হচ্ছে বা ফিট বিবেচনা করা হয়। এই বাক্যটার মধ্যে এখানে মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, কারণ এটা কম্পারেটিভলি আগের দুটোর চেয়ে একটু ঝামেলা পড়বে। এখানে দুইটি ক্লজ, অনলি বিকজ হি ইজ টল, এটা একটা ক্লজ, হি ইজ কনসিডার্ড ফিট ফর দ্য জব,
যে কোনো একটা এক্সটেনশন। তাহলে বাক্যের শুরুতে অনলি প্লাস বিকজ আসছে, এই জন্য ইজ হি টল এই জায়গায় ইনভার্সন হবে না, ইনভার্সনটা হবে মূলত প্রিন্সিপাল ক্লজে। আমরা সকলে জানি যে এই ক্লজের শুরুতে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, ওই ক্লজে কোনো কনজাংশন নাই, ওই ক্লজটা প্রিন্সিপাল ক্লজ, আর বলা হচ্ছে এখানে ইনভার্সন হবে প্রিন্সিপাল ক্লজের ক্ষেত্রে। তাহলে এখানে হি ইজ কনসিডার্ড এই জায়গাটা হবে ইজ হি কনসিডার্ড, ইজ হি কনসিডার্ড ফিট, এই হচ্ছে কথা। তাহলে যেমন আরো একটা एग्जांपल আমি লিখলাম only if you feel discomfort, লিখলাম you may leave, শুধুমাত্র তুমি তোমার যখন অস্বস্তি বোধ হবে তখনই তুমি তোমার জায়গা ছেড়ে যাবা। এখানে এই বাক্যটা খেয়াল করেন, এখানে only if বাক্যের শুরুতে আছে, তাহলে এখানে দুইটি ক্লজ if আছে এই ক্লজের মধ্যে, সুতরাং এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে আমরা কোনো ইনভার্সন করব না, ইনভার্সনটা হবে you may leave। তাহলে এই সেন্টেন্সটা হবে এরকম only if you feel discomfort। তাহলে আমরা এরপর আমি লিখি may you leave, you may leave না, may you leave। এইগুলো আমাদের তৃতীয় পয়েন্ট বা থার্ড পয়েন্ট। ইনভার্সনের তিনটি পয়েন্ট আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা তৃতীয় পয়েন্টে পেলাম only plus conjunction, only plus conjunction, স্পেসিফিক্যালি সাবঅর্ডিনেট কনজাংশন। এই সাবঅর্ডিনেট কনজাংশন গুলোর কারণে এখানে দুইটি ক্লজ থাকবে, অবশ্যই ইনভার্সন হবে কোন ক্লজে? প্রিন্সিপাল ক্লজে হবে। নাও লেটস কাম টু পয়েন্ট 4, 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন, এখানে আমি লিখলাম সো, আগে বলা হয়েছিল এমফাসাইজার অনলি দুইটি ব্যবহার আমরা দেখেছি, এবার হচ্ছে সো। তাহলে দেখেন সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস পার্টিসিপল। তাহলে সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা সো প্লাস পার্টিসিপল এভাবে যদি কোনো বাক্যের শুরুতে আপনি ব্যবহার হতে দেখেন, তাহলে পরে অবশ্যই ওই সেন্টেন্সটা ইনভার্সন হবে। যেমন আমি লিখলাম so rare this map is, we can't find our location। আশা করি লেখা বোঝা যাচ্ছে। লেখা আমি একটু ছোট করে লিখছি, তাহলে আবার একটু পড়ে দিচ্ছি। so rare this map is, we can't find our location। এই মানচিত্রটি এত বেশি পুরাতন, আমরা আমাদের লোকেশন খুঁজে পাচ্ছি না, এই হচ্ছে অর্থ। এই বাক্যটার মধ্যে so প্লাস rare এই বাক্যের শুরুতে আসছে। so rare, so plus adjective থাকার কারণে this map is এই এক্সপ্রেশনটা ইনকারেক্ট, সুতরাং পুরো সেন্টেন্সটা ইনকারেক্ট। এই সেন্টেন্সটাকে যদি কারেক্ট করতে চাই তাহলে আমাদের লিখতে হবে so rare is this map, বাকি এক্সটেনশন খুব বসে যাবে। তাহলে কথা হলো আমরা পেয়ে গেছি so প্লাস অ্যাডজেক্টিভ, so প্লাস পার্টিসিপল যদি কোনো বাক্যের শুরুতে থাকে, ওই বাক্যটার মধ্যেও আমরা ইনভার্সন করব। যেমন एग्जांपल আরেকটা দেখাচ্ছি, যেমন আমি লিখলাম so confusing his speech was, so confusing his speech was, none can found the actual idea, জাস্ট যে কোনো কথা। তাহলে কথা হলো এই যে লাস্ট সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটাও ইনকারেক্ট কেন? আপনারা কমেন্ট করেন ইনকারেক্ট কেন? কারণ এখানে সো কনফিউজিং বাক্যের শুরুতে আছে সো প্লাস পার্টিসিপল, অথবা পার্টিসিপলকে আমরা অ্যাডজেক্টিভ ধরতে পারি। তাহলে his speech was
তাহলে এখানে বি ভার্ব, এই বি ভার্বটা আমি বলেছিলাম আমার আজকে শুরুতেই বলা হয়েছিল কখনো কখনো মেইন ভার্ব ইনভার্স হয়, কখনো কখনো অক্সিলিয়ারি ভার্ব ইনভার্স হয়। এখানে বি ভার্বটা মেইন ভার্ব, তাও এই মেইন ভার্বটাই এখানে ইনভার্স হচ্ছে। সেন্টেন্সটা হবে সো কনফিউজিং ওয়াজ হিজ স্পিচ। বাকি অংশটা বসে যাবে। তাহলে কথা হলো আমাদের নাম্বার 4.4 ছিল ইনভার্সনের পয়েন্ট 4। ইনভার্সনের পয়েন্ট 4 হচ্ছে সো প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যের শুরুতে থাকে তাহলে ওখানেও আমরা ইনভার্সন করব। এবং তাহলে আমাদের যে আমরা ইনভার্সন নিয়ে আলোচনা হচ্ছিল, ইনভার্সনের এই যে আমরা কোথায় কোথায় ইনভার্সন হয় এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য আমরা সবগুলো পয়েন্টকে এক জায়গায় নিয়ে আসলাম। তাহলে আমরা প্রথমে দেখেছিলাম নেগেটিভ অ্যাডভার্বস। বাক্যের শুরুতে যদি কোনো নেগেটিভ অ্যাডভার্ব থাকে, নো, নেভার, নাথিং থেকে শুরু করে যে এক্সাম্পল যে শব্দগুলো দেখানো হয়েছে, তাহলে ওই বাক্যের মধ্যে ইনভার্সন করব। যেমন আমরা এখানে এক্সাম্পল 1 খেয়াল করি, রিয়ালি হি স্পিক্স দ্য ট্রুথ। সে সত্য কথা বলে, না বললেই চলে, সে কদাচিৎ সত্য কথা বলে। এই বাক্যটার শুরুতে যেহেতু রিয়ালি শব্দটা আছে, তাহলে হি স্পিক্স দ্য ট্রুথ, তাহলে রিয়ালি হি স্পিক্স দ্য ট্রুথ এই বাক্য ইনকারেক্ট। তাহলে এই বাক্যটা কারেক্ট কিভাবে হবে? তাহলে এখানে যেহেতু একটা অ্যাকশন ভার্ব আছে, এই ভার্বের জন্য এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সেন্টেন্সটা হবে রিয়ালি ডাজ হি স্পিক দ্য ট্রুথ। এক্সাম্পল 1। দ্বিতীয় নম্বর আমি বলেছিলাম অনলি প্লাস ইন, অন, এট, বাই, রিসেন্টলি, ওয়ান্স। এখান থেকে কোনো শব্দ থাকলে বাক্যের শুরুতে, তাহলে ওই বাক্যের মধ্যে ইনভার্সন হবে। এক্সাম্পল দেখা যাক, অনলি ওয়ান্স ইউ ক্যান ইউজ দিস ফোন। তাহলে অর্থ দেখা যায় শুধুমাত্র একবারই তুমি এই মোবাইলটি ব্যবহার করতে পারো। বাক্যের শুরুতে অনলি ওয়ান্স থাকার কারণে ইউ ক্যান ইউজ, এই সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট করতে গেলে এখান থেকে ক্যান শব্দটা আমরা ইউ শব্দের আগে নিয়ে আসব। আমাদের সেন্টেন্সটা হবে অনলি ওয়ান্স ক্যান ইউ ইউজ দিস ফোন। এবার আসেন অনলি প্লাস কনজাংশন। এটা হচ্ছে নাম্বার 3 নাম্বার পয়েন্ট। only plus conjunction, only because, only till, only until, only before, only after, এই জাতীয় only plus subordinate conjunction থাকলে বলা হয়েছিল এই ক্ষেত্রে দুটি ক্লজ থাকবে। এখানে প্রিন্সিপাল ক্লজের মধ্যে ইনভার্সনটা হয়। খেয়াল করে দেখুন, only when you are in trouble you can call up। তাহলে শুধুমাত্র তুমি যখন সমস্যায় থাকবে তখনই তুমি কল করবা। এই বাক্যটার মধ্যে বাক্যের শুরুতে অনলি when থাকার কারণে এখানে ইনভার্সন হবে। রিমেম্বার, ইনভার্সনটা সাবঅর্ডিনেট ক্লজে নয়, মেইন ক্লজে হবে। তাহলে সেন্টেন্সটা দাঁড়ায় অনলি when you are in trouble can you call me up। এভাবে হবে। তাহলে নাম্বার 3 গেল। নাম্বার 4 বলেছিলাম সো প্লাস অ্যাডজেক্টিভ, সো প্লাস পার্টিসিপল। এইভাবে যদি বাক্যের শুরুতে যদি আসে তাহলে পরে ওই বাক্যটা ইনভার্স করতে হয়। রিমেম্বার, এক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বটাই অনেক ক্ষেত্রে ইনভার্স হয়ে যায়। যেমন দেখেন, সো বিউটিফুল দ্য গার্ল ওয়াজ, এভরিওয়ান ওয়াজ লুকিং এট হার। তাহলে এই সেন্টেন্সের মধ্যে সো প্লাস বিউটিফুল, সো প্লাস বিউটিফুল, সো প্লাস অ্যাডজেক্টিভ আসছে। এইজন্য দ্য গার্ল ওয়াজ না, এই সেন্টেন্সটা হবে এখানে ইনকারেক্ট। এই ওয়াজ ভার্বটাকে আমরা এখানে নিয়ে আসব। আমাদের সেন্টেন্সটা হবে সো বিউটিফুল ওয়াজ দ্য গার্ল, এভরিওয়ান ওয়াজ লুকিং এট হার। এভাবে এই সেন্টেন্সটা হবে। এই গেল নাম্বার 4। নাও লেটস কাম টু নাম্বার 5, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। বাক্যের শুরুতে যদি অ্যাডভার্ব অফ প্লেস অথবা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থাকে, আমরা ওই ধরনের অ্যাডভার্বের পরে যে ক্লজ আসবে, যে বক্তব্য আসবে, ওখানে ভার্বটাকে আগে বসাবো। এই ব্যাপারটা এমসিকিউর জন্য তেমন কাজে না আসলেও এটা
একেবারে যে কোনো লেখালেখির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাস্ট ফর এক্সাম্পল, ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি আ স্ট্যাচু লাইস, এখানে আ স্ট্যাচু সাবজেক্ট, লাইস হচ্ছে ভার্ব। তাহলে ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি এই পুরো এক্সপ্রেশনটা এটা এক ভার্ব অফ প্লেস, একটা জায়গার দিকে ইঙ্গিত করছে। সুতরাং সেন্টেন্সটা কিভাবে হবে? ইন ফ্রন্ট অফ আর্টস ফ্যাকাল্টি লাইস আ স্ট্যাচু, মেইন ভার্বটা এখানে ইনভার্স হয়ে যাবে। এন্ড এইটুকুই হচ্ছে আমাদের ইনভার্সনের কাজ। তার ইনভার্সনের এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট 5টা एग्जांपल, এখানে 5টা एग्जांपलের মধ্যে আমরা জিনিসটা ক্লারিফাই করলাম। এইটুকু সবাই ভালো থাকবেন। মাস্ক পরুন, স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।